তো আজকের ভিডিওতে যে টপিকসগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো সেগুলো দেখো বোর্ডে আছে। বায়ু প্রবাহের কারণ, কোরিওলিস বল, বাইসভেল্ডের সূত্র, ফ্যারাডের সূত্র, নিয়ত বায়ু সম্পর্কে বিস্তারিত জানবো, আইটিসি জেট, বাণিজ্য বায়ু, ক্রান্তীয় অঞ্চলে মরুভূমি সৃষ্টির কারণ। প্রথমে বায়ু প্রবাহের কারণ। বায়ু প্রবাহের কারণ কি? প্রথমত কারণ হচ্ছে বায়ু সবসময় প্রবাহিত হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তো যেহেতু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ চাপের তারতম্যের জন্য বায়ু প্রবাহ হয়। দ্বিতীয়ত হচ্ছে উষ্ণতার জন্য হয়ে থাকে। তোমরা আগের ভিডিওতে যে চাপের তারতম্যের কারণগুলো যেগুলো দেখেছো, বায়ু প্রবাহের কারণও সেগুলো অ্যাড করতে পারো। যদি আগের ভিডিওটা না দেখে থাকো তো দেখে নাও। তো এছাড়াও আর কি আছে? পৃথিবীর আবর্তন গতি, এগুলো দেখো সবগুলো ছিল চাপের তারতম্যের কারণে। তো বায়ু প্রবাহের কারণ সম্পর্কে আর বিস্তারিত আসছে। কোরিওলিস বল কি? কোরিওলিস বল কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে। কোরিওলিস বল কি? পৃথিবীর কি আছে? আবর্তন গতি আছে। পৃথিবীর আছে আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতি থাকার দরুন যে কোনো গতিশীল বস্তু বায়ু হতে পারে, স্রোত হতে পারে, জলস্রোত, যে কোনো গতিশীল বস্তুই কি করে? সোজাসুজি না গিয়ে দিকের পরিবর্তন ঘটায়, অভিমুখের পরিবর্তন ঘটায়। তো কি বললাম? পৃথিবীর আবর্তন গতি আছে বলে যে কোনো গতিশীল বস্তুই অভিমুখের পরিবর্তন ঘটায়, সোজাসুজি না গিয়ে অভিমুখের পরিবর্তন ঘটায়। অর্থাৎ অভিমুখের পরিবর্তন ঘটানোর জন্য কোনো একটা বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে। তো এই বলটাকেই আমরা বলবো কোরিওলিস বল। পৃথিবীর আবর্তন গতির দরুন একটা বলের সৃষ্টি হয়, যে বলের জন্য যে কোনো গতিশীল বস্তুই নিজের অভিমুখের পরিবর্তন ঘটায়। যে বলের জন্য এই অভিমুখের পরিবর্তন ঘটাচ্ছে, এই বলটার নামই হচ্ছে কোরিওলিস বল। এই বলটির খোঁজ সর্বপ্রথম করেছেন কে? বিজ্ঞানী কোরিওলিস, 1835 খ্রিস্টাব্দে। তাই এই বলটির নাম হচ্ছে কোরিওলিস বল। বোঝা গেছে? কোরিওলিস বলের কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন মনে করো, বস্তুর ব্যাগ বেশি হলে কোরিওলিস বলও বেশি হবে। এই বলটা উৎপন্ন হওয়ার কারণ কি? পৃথিবীর আবর্তন গতি। অর্থাৎ যেখানে পৃথিবীর আবর্তন গতি বেশি সেখানে কোরিওলিস বলের মানও বেশি। যেমন তোমার নিরক্ষীয় অঞ্চলে 0 ডিগ্রিতে কি হয়? কোরিওলিস বলের মান বেশি। আর 2 মেরুতে আবর্তন বেগ কত? 0। অতএব মেরুতে 90 ডিগ্রিতে কোরিওলিস বল 0। বোঝা গেছে? তো কোরিওলিস বল কি হলো? আবর্তন গতির জন্য যে কোনো বস্তুর গতির অভিমুখের পরিবর্তন ঘটছে। অর্থাৎ বস্তুটা সোজাসুজি না গিয়ে, যদি বায়ুর ক্ষেত্রে ধরা হয়, আমরা বায়ু নিয়ে পড়ছি, বায়ুটাই ধরে নিই। বায়ুর ক্ষেত্রে ধরা হয়, বায়ু সোজাসুজি না গিয়ে কি করবে? হয় একটু ডান দিকে, না হয় একটু বাম দিকে বেঁকে যাবে। তো এই সূত্রটারই একটু এগিয়ে বিজ্ঞানী ফ্যারেল, বাইসভেল্ডের সূত্র পরে আসি। বিজ্ঞানী ফ্যারেল কবে? 1859 খ্রিস্টাব্দে। 1859 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ফ্যারেলের সূত্র। ফ্যারেলের সূত্র খুব ইম্পর্টেন্ট। কোরিওলিস বলেছিলেন আবর্তন গতির জন্য একটা বল সৃষ্টি হবে, যার জন্য গতিশীল বস্তুর অভিমুখের পরিবর্তন হবে। ফ্যারেল কি বলেন? পৃথিবীর আবর্তন গতির জন্য যে কোনো গতিশীল বস্তুই উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে। পুরোপুরি নয়, উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে কিছুটা বাম দিকে বেঁকে প্রবাহিত হবে।
বোঝা গেছে? তো কোরিওলিস বলেছিলেন পৃথিবীর আবর্তন গতির জন্য গতিশীল বস্তুর কি হবে, অভিমুখের পরিবর্তন হয়। যে বলের জন্য এই পরিবর্তন হয় তাকে বলা হয় কোরিওলিসের বল। আর ফেরেল কি বলেন, পৃথিবীর আবর্তন গতির জন্য গতিশীল বস্তুর অভিমুখের পরিবর্তন হয়। অভিমুখের পরিবর্তনটা কি হয়, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে। অর্থাৎ কোরিওলিস বলের সাথে এইটুকুটা অ্যাড করলেই হয়ে গেল। বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফেরেলের সূত্র। বোঝা গেছে? এবার এসে চলো বাইশ বেল্টের সূত্র। বাইশ বেল্টের সূত্র কি? বাইশ বেল্ট কি করেন, বায়ু প্রবাহ আর চাপের মধ্যে একটি সংযোগ স্থাপন করেন। কি বললাম, বায়ু প্রবাহ আর চাপের মধ্যে। আমরা দেখলাম বায়ু প্রবাহের কারণের সময় যে বায়ুর চাপের তারতম্যের কারণগুলোই বায়ু প্রবাহের কারণ আছে। তো বাইশ বেল্ট কি করেন, এই সূত্রটাই এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করেন। তিনি 1857 খ্রিস্টাব্দে তার সূত্রের প্রবর্তন করেন। তিনি কি বলেন, উত্তর গোলার্ধে যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, ধরে নি এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিকে যদি আমি পিছন ফিরে দাঁড়াই, এদিকে মনে করো আমার এদিকে মুখ আছে, যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে উত্তর গোলার্ধে যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিকে যদি পিছন ফিরে দাঁড়ায়, তো কি হবে, আমার ডান হাতের দিকে হবে উচ্চচাপ আর বাম হাতের দিকে হবে নিম্নচাপ। বোঝা গেছে? আবার বলছি, বাইশ বেল্ট কি বলেন, যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিকে যদি আমি পিছন ফিরে দাঁড়াই, তো উত্তর গোলার্ধে কি হবে, আমার ডান হাতের দিকটা চাপ বেশি অনুভব করবে, অর্থাৎ উচ্চচাপ, আর বাম হাতের দিকটা হবে নিম্নচাপ। এই হচ্ছে বাইশ বেল্টের সূত্র। বোঝা গেছে? এরপর আমরা জানবো নিয়ত বায়ু সম্পর্কে। নিয়ত বায়ুটা কি, যে বায়ু সারা বছর একই দিক থেকে একই বেগে প্রবাহিত হয়। কি বললাম, যে বায়ু সারা বছর নিয়মিতভাবে একই দিক থেকে একই বেগে প্রবাহিত হয় তাকে বলবো আমরা নিয়ত বায়ু। বোঝা গেছে? নিয়ত বায়ুকে আমি 3 ভাগে ভাগ করতে পারি, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। এখান থেকে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয়, নিয়ত বায়ুর সাথে চাপ বলয়ের সম্পর্ক। তো চল প্রথমে দেখি আয়ন বায়ু। আয়ন বায়ু কি, একটু ছবিটা এঁকে নিই প্রথম। তো আমরা কি জানি যে 0 থেকে উত্তর আর দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি করে আছে নিরক্ষীয় শান্ত বলয়, অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর এখানে কি আছে, 25 থেকে 35 ডিগ্রি পর্যন্ত আছে ক্রান্তীয় উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয় আমরা আগেই জেনেছি যে বায়ু সবসময় কি হয়, উচ্চচাপ থেকে প্রবাহিত হয় নিম্নচাপের দিকে। তো এদিকে আছে উচ্চচাপ, এটা আছে নিম্নচাপ, নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ, আর 25 থেকে 35 ডিগ্রির মধ্যে আছে উচ্চচাপ। তো যখনই নিরক্ষীয় অঞ্চলে বাতাসটা উপরের দিকে উঠে যাবে, তো কি হবে, স্থানটা ফাঁকা সৃষ্টি হবে। ফাঁকা সৃষ্টি হলেই ক্রান্তীয় অঞ্চলে বায়ুটা নিরক্ষরেখার দিয়ে প্রবাহিত হবে, এদিকেরও ক্রান্তীয় অঞ্চলে বায়ুটা এদিকে প্রবাহিত হবে। বোঝা গেছে? আবার বলছি, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু নিম্নচাপ, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বায়ুটা গরম যখনই হবে উপরের দিকে উঠে যাবে, তখন এই স্থানটা ফাঁকার সৃষ্টি হবে। ফাঁকার সৃষ্টি হলে দুই ক্রান্তীয় অঞ্চল থেকে বায়ুটা নিরক্ষ অঞ্চলের দিকে প্রবাহিত হবে। নিরক্ষীয় অঞ্চলের দিকে যেতে চাই, কিন্তু আমরা কি জানি, উত্তর গোলার্ধ থেকে যখন বায়ুটা এদিকে আসবে, আমরা কি জানি, ফ্যারেলের সূত্র অনুযায়ী এটা সরাসরি না আসে, কি হবে, উত্তর গোলার্ধে একটু ডান দিকে, অর্থাৎ এরকম আসছিল, একটু ডান দিকে বেঁকে গেলে, এদিক থেকে দেখো ডান দিক কোন দিকটা হবে তোমার, এদিকটা, তো ডান দিকে। আর দক্ষিণ গোলার্ধে বায়ুটা এরকম যাচ্ছিল বাম দিকে বেঁকে, অর্থাৎ এদিকে বেঁকে প্রবাহিত হবে। এটা হচ্ছে উত্তর,
তো যেহেতু বায়ুটা কোন দিক থেকে, উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাই এই বায়ুটাকে আমরা বলবো উত্তর পূর্ব আয়ন বায়ু, আর এই বায়ুটাকে আমরা বলবো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। বোঝা গেছে? তো যখন এই নোটটা তৈরি করবে, প্রতিটা পয়েন্টের জন্য আলাদা আলাদা পয়েন্ট করবে। প্রথমে যেটা আছে তোমার আয়ন বায়ু, আয়ন বায়ু অবস্থান লেখো। প্রথম আয়ন বায়ুটা ভালো করে বুঝে পশ্চিমা মেরু বায়ুটা নিজেই করতে পারবে। প্রথমটার ক্ষেত্রে একটু পয়েন্টগুলো বলে দিচ্ছি। অবস্থান, অবস্থান কত? 5 ডিগ্রি থেকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে কত 25 ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়। বোঝা গেছে? আর দেখো তারপরে শ্রেণী বিভাগ করো। একটু লিখবে যে দক্ষিণ গোলার্ধের বায়ু নিরক্ষরেখার দিকে যাওয়ার সময় কিছুটা বাম দিকে বেঁকে যায়, আর কি হয়? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আর উত্তর গোলার্ধের বায়ু নিরক্ষরেখার দিকে আসার সময় ফ্যারেলের সূত্র অনুযায়ী কিছুটা ডান দিকে বেঁকে যায়, আর উত্তর পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। বোঝা গেছে? এরপর জানবো এই বায়ুটার বেগ, গতিবেগ কোথায় বেশি। গতিবেগ জানার আগে একটা জিনিস মনে রাখো, হয়তো বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস প্রবাহিত হওয়ার সময় যদি আমি এখানে ফু দিই, ফু দিলে কি হবে? যদি আমার বাধা লাগে তবে এই দিকটার বাতাসের বেগটা কি হবে? কম হবে। আর যদি আমার বাধা না থাকে তো কি হবে? বাতাসটা অনেক জোরে যাবে। সেরকমই যদি আমার গাছপালা ঘরবাড়ি থাকে, বাতাসের বেগটা কি হবে? যেহেতু বাধা পাবে, অর্থাৎ বাতাসের বেগটা কি হবে? কম হবে। আর যদি গাছপালা ঘরবাড়ি কোনো কিছুই না থাকে তো কি হবে? বাতাসের বেগটা অনেক বেশি থাকবে। অর্থাৎ আমরা যদি দেখি এই অঞ্চলগুলো নিরক্ষরেখার উত্তরে, এদিকে প্রচুর জনবসতি আছে, মহাদেশ আছে, অনেক ঘরবাড়ি গাছপালা থাকার দরুন এদিকে কি বাতাসটা বাধা পাবে। কিন্তু দক্ষিণ গোলার্ধে বেশিরভাগ অংশই কি আছে? জল আছে, অর্থাৎ বাতাস বাধা পাওয়ার কোনো চান্সই নেই। তাই দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ কি হবে? বেশি হবে। উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ কিছুটা কম। অর্থাৎ দক্ষিণ গোলার্ধে যদি বলি, দক্ষিণ গোলার্ধে কার? দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ কম, আর উত্তর পূর্ব আয়ন বায়ুর দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ বেশি, আর উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ কম। কারণ উত্তর গোলার্ধে ঘরবাড়ি গাছপালা থাকার দরুন আয়ন বায়ু কি হয়? বাধাপ্রাপ্ত হয়। কিন্তু দক্ষিণ গোলার্ধে জলের ভাগ বেশি থাকায় দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর বাধাটা কম পায়, যার জন্য দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ থাকে ঘন্টায় 22 কিমি, আর উত্তর পূর্ব আয়ন বায়ুর বেগ থাকে ঘন্টায় 15 কিমি। বোঝা গেছে? তো গতিবেগ, দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় 22 কিমি পার ঘন্টা, উত্তর পূর্ব আয়ন বায়ুর বেগ 15 কিমি পার ঘন্টা। এখানে তোমরা কারণটাও লিখে দেবে, যখন নোট ডাউন করবে কারণগুলো লিখে নেবে। বোঝা গেছে? এরপর দেখো এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখাতে গিয়ে মিশে। নিরক্ষীয় অঞ্চলটা আমরা কি জানি? শান্ত বলয়। এখানে বাতাস সমান্তরালে প্রবাহিত হয় না। তো যেহেতু নিরক্ষীয় অঞ্চলে সমান্তরালে বায়ু প্রবাহিত হয়, এটা শান্ত বলয়, তো এটাকে বলবো আমার উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় আন্তঃনিরক্ষীয় শান্ত বলয়, ITCZ। বোঝা গেছে? তো যদি বলা হয় ITCZ কি বলবো? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় শান্ত বলয়ে মিলিত হয়, একেই বলা হয় ITCZ। এর পুরো নাম কি? ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন। মনে থাকবে, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন। লিখে নিচ্ছি। তো ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হয়ে থাকে। আর এই বায়ুকে ভর করে প্রাচীনকালে বণিকরা কি করতো? নিজেদের বাণিজ্য করত। অর্থাৎ যদি এদিক থেকে বাতাস প্রবাহিত হয়, পালগুলো যদি এদিকে তোলা থাকে, এদিক থেকে বাতাস বাধা দেবে, পাল তুলে জাহাজগুলো এদিকে চলে আসে।
তো যেহেতু আয়ন বায়ুকে ভর করে প্রাচীনকালে নাবিকরা বাণিজ্য করে থাকতো, তাই এই বায়ুর, আয়ন বায়ুর আরেক নাম হচ্ছে বাণিজ্য বায়ু। মনে থাকবে। এখান থেকে আরেকটা প্রশ্ন হয়ে থাকে, ক্রান্তীয় অঞ্চলে মরুভূমি সৃষ্টি হয় কেন? কেন হয় দেখো, নিরক্ষীয় অঞ্চলটা কি অনেক উত্তপ্ত অঞ্চল, গরম অঞ্চল। তো যখনই আমার ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে বায়ুটা যাবে, তখন কি হবে, ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি পাবে। আর যখনই উষ্ণতা বাড়লে কি হয়, বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতাটা অনেক বেড়ে যায়। তো যখন জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়বে, তখন কি হবে, নিশ্চয়ই বৃষ্টিপাত ঘটাবে না। আর যে স্থানে বৃষ্টিপাত হবেই না, সে স্থানে কি মরুভূমি সৃষ্টি হবে। প্রথম কারণ একটা। তো প্রথম কারণ হলো বাতাসটা কি উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে আমার বাতাসটা কোন দিক থেকে, পূর্ব দিক থেকে প্রবেশ করছে। পূর্ব দিক থেকে প্রবেশ করার পর যখন এটা কি পশ্চিম দিকে আসছে, তখন কি হয়, এদিকে বৃষ্টিপাত ঘটাতে থাকে। ঘটাতে ঘটাতে যখন পশ্চিম দিকে আসে, কি হয়, এর যে জলীয় বাষ্প ছিল সেটা শেষ হয়ে যায়। তো জলীয় বাষ্প শেষ হলে শুষ্ক বায়ুটা পশ্চিম দিকে আসে, যার জন্য এই দিকটাতে মরুভূমির সৃষ্টি হয়। বোঝা গেছে? তো প্রথমটা হলো শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে যাওয়ায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে বাতাস পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণটা ধীরে ধীরে কমে যায়। পশ্চিম দিকে যখন পৌঁছায়, তখন কি হয়, বায়ুর মধ্যে আর জলীয় বাষ্প থাকে না। তৃতীয় কারণ হচ্ছে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিচে নামতে পারে না, জলীয় বাষ্পপূর্ণ উপরেই থেকে যায়, যার ফলে কি হয়, পশ্চিম দিকে আর বৃষ্টিপাত ঘটায় না। বোঝা গেছে? এবার আসা যাক পশ্চিমা বায়ু। এটার মতোই পয়েন্টগুলো দেবো সবগুলোর ক্ষেত্রে একই। এটার ক্ষেত্রে কি ছিল 5 থেকে 25। পশ্চিমা বায়ুর ক্ষেত্রে কত ডিগ্রি, পশ্চিমা বায়ুর ক্ষেত্রে 35 থেকে 60। অর্থাৎ এখানটা তো উচ্চচাপ, এরপর এখানে কি আছে, মেরুবৃত্ত প্রদেশীয় 60। এদিকের বাতাসটা কি হবে যখন এদিকে প্রবাহিত হয়, তো কত, 35 থেকে 60, 60 ডিগ্রির মধ্যে প্রবাহিত হবে। এটা কি পশ্চিমা বায়ু। তো পশ্চিমা বায়ুর সময় কি হবে, যখন ক্রান্তীয় অঞ্চলে বাতাসটা মেরুবৃত্ত প্রদেশীয় দিকে যাবে, তখন কি হবে, বাতাসটা আমার এদিকে প্রবাহিত হবে। আর এখানেও তেমনি বাতাসটা এদিকে প্রবাহিত হবে। তো এটা যদি আমি উত্তর গোলার্ধের দিকে দেখি, তো কি হবে, বাতাসটা যেহেতু পশ্চিমা বায়ু, পশ্চিম দিক থেকে প্রবাহিত হওয়ার কথা, কিন্তু পশ্চিম দিক থেকে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে এইভাবে প্রবাহিত হবে। বুঝে গেছে? তো উত্তর গোলার্ধে যখন কিছুটা ডান দিকে বেঁকে যাবে, তখন কি হবে, এটা এইভাবে প্রবাহিত হবে। তখন এর নাম কি হবে, যেহেতু দক্ষিণ আর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, এর নাম হবে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর এদিকটা হবে এরকম ভাবে প্রবাহিত, অর্থাৎ এরকম ভাবে। এর নাম কি হবে, উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, তো এটার নাম হবে উত্তর পশ্চিম পশ্চিম বায়ু। বোঝা গেছে? প্রথমে এর অবস্থান দেখলাম 35 থেকে 60। তো এর শ্রেণীবিভাগ কি, উত্তর গোলার্ধে বায়ু কিছুটা ডান দিকে বেঁকে কি নামে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু। আর দক্ষিণ গোলার্ধে বায়ু কিছুটা বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিম বায়ু নামে প্রবাহিত হয়। বোঝা গেছে? এর গতিবেগ, গতিবেগও সেম হবে। যে গতিবেগ, যেহেতু দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, তাই এদিকে দক্ষিণ গোলার্ধে এর বেগটা বেশি। আর উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ কম কম থাকায়, ঘর বাড়ি গাছপালা বেশি থাকায় ওদিকে বেগটা কম থাকবে। পশ্চিমা বায়ুর ক্ষেত্রে আরো কতগুলো জিনিস মনে রাখবে। এখানে যেমন তোমার 40 ডিগ্রিতে কে বলা হয় গর্জনকারী 40। 40 ডিগ্রিকে বলা হয় গর্জনকারী 40। 50 ডিগ্রিকে বলা হয় ক্রধান্বয় 50। আর 60 ডিগ্রিকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। চিৎকারকারী 60। বোঝা গেছে? এই হলো আমার পশ্চিমা বায়ু। এরপর আসা যাক মেরু বায়ু। আমরা কি জানি, মেরু অঞ্চলে বায়ুর গতিবেগ কম। এখানে কি হয়,
বাতাসটা স্থির থাকে। যদিও বাতাসটা স্থির, কিন্তু কখনো কখনো এদিকে যেহেতু উচ্চচাপ আছে, উচ্চচাপ থেকে কী হবে, পাশের যে নিম্নচাপের দিকে বায়ুটা প্রবাহিত হয়ে থাকে। যদিও এই বায়ুর বেগটা একটু কম থাকে, তবুও প্রবাহিত হয়ে থাকে। তো প্রবাহিত হওয়ার ফলে আয়ন বায়ুগুলোর মতোই এটা কী হবে, উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে কিছুটা বাম দিকে। যেমন আয়ন বায়ু ছিল তেমনই এটা ডান দিকে প্রবাহিত হয়ে কি, আয়ন বায়ুর ক্ষেত্রে কি ছিল, উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, সেরকমই এটা উত্তর পূর্ব মেরু বায়ু নামে প্রবাহিত হবে। আর দক্ষিণ গোলার্ধেরটা হবে দক্ষিণ পশ্চিম মেরু বায়ু। এর অবস্থান কি লিখবে, এখানে 70 থেকে 80 ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়। ব্যাগের ক্ষেত্রে কি লিখবে, যে এখানে বায়ুটা যেহেতু ভারী, তাই এখানে বায়ুর ব্যাগ বেশি না থাকলেও মাঝে মাঝে কি হয়, তুষার ঝড় সহ বৃষ্টিপাত হয়ে থাকে। এই হচ্ছে আমার নিয়ত বায়ু। বোঝা গেছে? তো তোমরা এই প্রশ্নটা ভালো করে করে নিবে, নিয়ত বায়ুর সাথে চাপ বলয়ের সম্পর্ক। এগুলো লেখার পর এটা ছবিটা ভালো করে দিবে। তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব সাময়িক বায়ু আর আকস্মিক বায়ু প্রবাহ।